বাংলা সাহিত্যের ইতিহাসটা স্যার আমার খুবই অসুবিধা হচ্ছে, আমি এটা কোনোভাবেই মনে রাখতে পারছি না। আবার কেউ কেউ বলছো বাংলা সাহিত্যের সালগুলো স্যার কীভাবে মনে রাখবো। আবার অনেকেই কমেন্ট করেছে দেখলাম বাংলা সাহিত্যের ইতিহাসের যে সমস্ত রচনা এক একজন রচনাকার এত এত রচনা লিখেছেন তাদেরগুলো স্যার কীভাবে পরপর মনে রাখবো। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত এই সমস্ত সমস্যার সমাধান করব, সেই জন্য আজকের এই ভিডিও। সমস্ত WB SSC SLST বাংলার পরীক্ষার্থীদের এই ভিডিওটি আশা করি খুবই কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে বলবো অবশ্যই মনোযোগ সহকারে সমস্ত বিষয়টি শোনো। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস এটা এমন একটা বিষয় যে বিষয়ে অসংখ্য তথ্য রয়েছে, সেই তথ্যগুলোকে খুবই অসুবিধাজনক মাথার মধ্যে সমস্ত বিষয়কে লোড করে রাখা। সেই জন্য আমি তোমাদের প্রথমেই বলবো এই এত তথ্যকে একসাথে নিজেদের দিকে যেন একটা তীর আসছে এইভাবে ভেবে নিও না, বা এইভাবে এটাকে ভাবতে কখনোই বসবে না যে এত সাহিত্যিক, তাদের এই এত এত রচনা, তাদের এই এত সাল। যদি তুমি এইভাবে ভাবতে থাকো তাহলে এটা কোনোভাবেই তুমি আয়ত্ত করতে পারবে না। তোমাকে প্রথম এবং প্রধান যেটা দায়িত্ব, যে কোনো কাজ করার আগে সেই কাজটার একটা গুরুত্ব থাকে। তোমাকে ভাবতে হবে যে তুমি যে কাজটা করতে বসেছো সেটা কতটা, আর সেই কাজটা তোমার কাছে গুরুত্ব কতটা। তুমি যদি শুধু ভাবো যে আমি বাংলা সাহিত্যের এই এত তথ্য মনে রাখছি, যেটা আমার পক্ষে খুবই কষ্টজনক, আমি মনে রাখবো কি করে, শুধু এটুকু মনে রেখে তুমি যদি ক্ষান্ত থাকো তাহলে তোমার পক্ষে বাংলা সাহিত্যের ইতিহাস উদ্ধার করা খুবই কষ্টকর। তোমাকে প্রথম এবং প্রধান যেটা ভাবতে হবে, এটাই ফাইনাল একদম, যেটা ভাবতে হবে যে আমি যে কাজটা করতে বসেছি এই কাজটার গুরুত্ব রয়েছে অপরিসীম। এই কাজটা আমি যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমার এর পরবর্তী যে ফল, সেই ফল হবে খুবই আরামদায়ক একটা বিষয়, যেটা এখন কাজটা করতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, ভবিষ্যতে আমাকে কিন্তু সেই কষ্টটা আর করতে হবে না। অর্থাৎ এই কাজটা উদ্ধার করে যদি তুমি যথাযথ পরীক্ষায় একটা নাম্বার নিয়ে আসতে পারো এবং তার ফলশ্রুতিতে তুমি যদি কোনোভাবে এই WB SSC SLSTর বৈতরণীটা পার করে যেতে পারো, তার পরবর্তী যে সময় পর্বটা একবার হলেও সেই কথাটা ভাবো, যেটা তোমার জীবনে অবশ্যই প্রয়োজন। তুমি বর্তমানে যে অবস্থায় রয়েছো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম এবং প্রধান হাতিয়ার হলো এই বাংলা সাহিত্যের ইতিহাস। সেই জন্য তোমাকে অবশ্যই এই বাংলা সাহিত্যের এই প্রত্যেকটা সাহিত্যিক, তাদের রচনা, এগুলোর গুরুত্ব বুঝতে হবে। তোমার কাছে এগুলোর গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত যেটা বিষয়, শুধুমাত্র আমি ভাবলাম যে আমাকে বাংলা সাহিত্যের ইতিহাস পাশ করে বা পড়ে আমি ভালোভাবে একটা পরীক্ষা দিয়ে দেবো, তারপর পাশ করে যাব, তাহলে আমার এই সুখের সমস্ত কিছু, এটুকু শুধু ভেবে তুমি যদি চুপচাপ থাকো তাহলেও কিন্তু তোমার বাংলা সাহিত্যের ইতিহাস কোনোভাবে মনে থাকবে না। তোমাকে ভাবতে হবে যে তুমি হচ্ছো বাংলার স্টুডেন্ট, তুমি একজন বাংলার সাহিত্য নিয়ে দীর্ঘদিন কালচার করছো, তুমি বাংলার স্টুডেন্ট। তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলো না জানো, তুমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমস্ত রচনাগুলো না জানো, তাহলে জানবেটা কে? অ্যাজ এ বাংলার স্টুডেন্ট হিসাবে তোমার তো এটা দায়িত্ব যে আমি বাংলা সাহিত্যের ইতিহাসকে মাথার উপরে রাখবো। এই বোধটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিভাবে বাংলা সাহিত্যের ইতিহাস তুমি মনে রাখবে? অর্থাৎ সেলফ মোটিভেশন, এগুলো খুবই জরুরি এই সমস্ত কাজগুলো করতে গেলে। বাংলা সাহিত্যের ইতিহাস বা ধরো বাংলা ব্যাকরণ, যেটাই বলো, এগুলো করতে, এগুলোকে আয়ত্ত করতে যথেষ্ট কষ্টসাধ্য। যারা এগুলোকে আয়ত্ত করেছে বা করেছেন তাদেরকে অবশ্যই কষ্ট করতে হয়েছে। আর তুমি যদি ভাবো যে আমি কোনো রকম কষ্ট করব না, অনায়াসে এগুলোকে আমার মাথার মধ্যে, এগুলো কম্পিউটার তো নও তুমি যে তোমার মধ্যে অনায়াসে এগুলোকে জাস্ট ইনপুট করে দিলাম, ডাটাগুলো সব লোড হয়ে গেল, আর যখন আমার দরকার আমি ঠিক বের করে নিলাম, এটা তো সম্ভব নয়। এই কাজটা তোমাকে ধীরে ধীরে করতে হবে। বাংলা সাহিত্যের স্টুডেন্টদের বলবো সাহিত্যের ইতিহাসটাকে পার্ট ভাগ করে নাও। এক একটা ভাগ ধরে ধরে যে অংশটা তুমি পড়ছো বা যে সাহিত্যিকের যে সমস্ত রচনাগুলো পড়ছো সেগুলোকে ভালোভাবে পড়ো, সেই দিকে ফোকাসটা দাও। টোটাল সমস্ত সাহিত্যের ইতিহাসটা একসাথে ফোকাস দিলে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু যদি একটু একটু করে কোনো কাজটা করো তাহলে সেটা অনায়াসে সম্ভব।
তোমাদের এই প্রসঙ্গে একটা গল্প বলি, যেটা অনেকটা প্রচলিত একটা গল্প। একবার একটা বয়স্ক গাধা, অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই গাধাটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। গাধার মালিক দেখলো যে গাধাটা কুয়ো থেকে প্রচণ্ড চিৎকার করছে এবং ভাবলো যে যাই হোক, এই গাধাটা তো আর কোনো কাজের নয়, যদি কুয়োতে পড়ে গেছে তো এই কুয়োটাও দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় পড়েছিল, তো এটাকে এক কাজ করা যাক। সমস্ত গ্রামের যারা ছিল তাদেরকে বললো যে দেখো এই কুয়োটাও এরকম হয়ে গেছে আর গাধাটাও এই অবস্থা, তো গাধাটাকে তো আর তুলে আমার কোনো লাভ হবে না, চলো একসাথে এক কাজ করি, এই মুহূর্তে মাটি চাপা দিয়ে দিই, তাহলে গাধাটাও একটা সৎ কার্য হয়ে যায়। তো এই চিন্তাভাবনা যেই করা এবং সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজ করার জন্য কিছু ছেলে ছোকরা তার জোগাড় হয়ে গেল। তারা অনায়াসে হ্যাঁ বেশ ভালো একটা জিনিস, সঙ্গে সঙ্গে মাটি টাটি কোদালে করে নিয়ে ফেলতে লাগলো। গাধাটা তো প্রচণ্ড চিৎকার করছিল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ করে মালিক খেয়াল করলো যে কী ব্যাপার, গাধাটা চিৎকার করছে না কেন, অনেকক্ষণ মাটি ফেলা হয়ে গেছে, তাহলে কি চাপা পড়ে গেল? একবার তাড়াতাড়ি করে দেখতে গেল, প্রচুর ধুলো, সেই ধুলোর মধ্য থেকে সে দেখতে পেলো ও বাবা, গাধাটা তো অনেকটা উপরে উঠে এসেছে, যারা মাটিগুলো ফেলছে সে মাটিগুলো তার পিঠের উপরে পড়ছে আর সে পিঠটা নেড়ে দিচ্ছে আর মাটিটা নিচে পড়ে যাচ্ছে আর গাধা অনায়াসে আস্তে আস্তে উপরে উঠে আসছে। এবং মালিক বললো হ্যাঁ তোমরা ফেলো ফেলো, আরও বেশি করে ফেলো। এই করতে 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 একটা সময় দেখা গেল গাধাটা ঠিক ওই মাটিগুলোকে পায়ের নিচে ফেলে পিঠটা একটু করে জাস্ট নেড়ে দিয়ে উপরে উঠে চলে আসলো। গাধাটা মুক্ত হলো সেই কুয়ো থেকে। অর্থাৎ এই একটু একটু করে গাধা যদি এইটুকু কাজটা না করতো, পিঠটা নেড়ে দেওয়া, তোমাদের যে সময়টা রয়েছে এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগিয়ে এইটুকু কাজটা অন্তত করো। অর্থাৎ প্রতিদিন একটু 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 করে মুখস্থটা করে যাও, সেগুলোকে সম্পর্কে ভালোভাবে বোঝো। অনেকগুলো বই, এক একটা টপিকের জন্য আরও অনেক বিভিন্ন বই, বাংলা সাহিত্যের ইতিহাসের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে পড়ো। দেখো এই করতে 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 সাহিত্যের ইতিহাসটা তোমার মধ্যে অনায়াসে আয়ত্ত হয়ে যাবে। আর তুমি যদি প্রথম থেকেই ভাবতে বসে যাও যে আমি কিভাবে পারবো, আমার দ্বারা সম্ভব নয় এত সমস্ত কিছু বিষয়, তাহলে কোনোভাবেই সম্ভব নয়। তো এই বিষয়টা তোমাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার, এগুলোর গুরুত্ব বোঝা, এগুলোকে আস্তে আস্তে একটু একটু করে কমপ্লিট করা, অনায়াসে অতিরিক্ত সমস্ত বোঝা মাথার উপরে না নিয়ে ফেলা, প্রতিদিনের কাজ প্রতিদিন করা। পরিশেষে শর্ট টেকনিক কিছু তো আছে, যদি তোমরা ওই কবিতার মতো করে সাহিত্যিকদের রচনাগুলোকে মনে রাখতে চাও, ওই করুণা করে আমায় বউ ঠাকুরের হাটে পৌঁছে দিও, বা আরও বিভিন্ন যে সাহিত্যিক প্রয়োজনে নিজেরাও প্রস্তুত করতে পারো। আমি যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টা যে উপন্যাস পরপর মনে রাখার জন্য একটা লাইন তৈরি করেছিলাম। অনেকের কাছে মনে হতে পারে এটা কি এমন লাইন, কিন্তু দেখো আমার এই লাইনটা মনে থাকার জন্য অনায়াসে 14টা উপন্যাস যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। সেটা হলো দুর্গার কপাল মন্দ, বিষি যুগালো চন্দ্রের রাতে, কৃষ্ণ রাজার আদেশে দেবী রাধা সীতা। এই বড় লাইনটা তোমার মনে হতে পারে এটা তো আমার একটা বিরাট বড় লাইন, এত বড় লাইনটা আমি কি করে মনে রাখবো? এটা মনে রাখলে আমার 14টা উপন্যাস পরপর মনে থাকবে। দুর্গার কপাল মন্দ, দুর্গেশ নন্দিনী, কপাল কপালকুণ্ডলা, মন্দ মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, পরপর মনে থাকবে। তো তোমরাও এগুলো তৈরি করতে পারো। এইভাবে অনায়াসে তৈরি করে এই সাহিত্যের ইতিহাসের এই গভীর সমুদ্র থেকে নিজেরা উদ্ধার হতে পারো। উদ্ধার হওয়ার রাস্তা বের করতে হবে, নিজেদেরকে ভাবতে হবে যে আমি যদি এই কাজটা করি এর ভবিষ্যৎ আমাকে কোথায় নিয়ে যাবে। আর তুমি যদি এইটুকুটা না কল্পনা করো আর শুধুই ভাবো যে আমার এত সাহিত্যের এত ইতিহাস এত সমস্ত কিছু মনে রাখবো কী করে, তাহলে তুমি কোনোভাবেই কোনো কালেই মনে রাখতে পারবে না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা কিছুটা হলেও সুফল পাবে যদি এই ভিডিওটা দেখো। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে। আমরা তাহলে পরবর্তীতে আরও এই টাইপের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। কারা চাইছো এরকম ভিডিও যেগুলোতে তোমরা কিছুটা হলেও মোটিভেট হতে পারবে বা তোমাদের এগুলোকে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে, তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা হলেও সফলতা লাভ করতে পারবে, তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নাও। এই নোটিফিকেশনটা অনেকে অন করছো না, অন অবশ্যই করে নাও। তাহলে কি হবে না, আমরা ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে, বা আমরা লাইভ ক্লাস নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাবে। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।